বাড়ির সব মেহমান কেমন করে যেন তাকিয়ে আছে, কিন্তু ভয়ে কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। রোদ ভয়ে কাঁপছে, টলমল চোখে নিচের দিকে তাকিয়ে আছে। শুভ্রর আগে চোয়ার শক্ত করে বলে, শুভ্র, থার্ড ক্লাস একটা মেয়ে, আমি যেন তোকে আমার সামনে না দেখি। বলের আগে ধপধপ পা ফেলে নিজের দিকে চলে যায়। আজকে রোদ অনেকটাই কষ্ট পেয়েছে, ইচ্ছে করছে নিজেকে শেষ করে দিতে। আত্মহত্যা যদি মহাপাপ না হতো তাহলে কবে নিজেকে শেষ করে দিত। আশেপাশে মানুষ কেমন করে যেন তাকিয়ে আছে। রোদের বুক ফেটে কান্না আসে। দৌড়ে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে বেডের উপর শুয়ে কাঁদতে থাকে। তারপর বলে, রোদ, আচ্ছা আমি এতটা অপছন্দের যে সবার সামনে অপমান করতে একবারও ভাবলেন না? শুভ্র ভাই, এইদিকে। নীলা রোদকে খুঁজতে খুঁজতে হঠাৎ একটা রুমের কাছে এসে দাঁড়ায়। রুমের দরজা হালকা চাপানো। ভিতরে ঢুকে আশেপাশে তাকায়। নিলয় গায়ে সন্ধ্যায় জুস পেলে দৌড় দেয় সেই বাচ্চাটি। নিলয় আজ গোসল করতে করতে জীবন শেষ। পুরো শরীর কেমন সেটা হয়ে আছে। তাই এই রাতের বেলা গোসল করতে কোমরে তোয়ালে পেঁচিয়ে বের হচ্ছিল নিলয়। রুমি আসে তোয়ালে খুলে আবার পেছাতে যাবে, এমন সময় সামনে থেকে জোরে চিৎকার করে কেউ। সামনে নীলাকে দেখতে হাত থেকে তোয়ালে নিচে পড়ে যায়, আর নীলা অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। নিলয় নীলাকে ফ্লোরে পড়ে থাকতে দেখে দৌড়ে নীলার কাছে যায়। একবার নীলের দিকে তাকিয়ে দৌড়ে জামা কাপড় পরে ওয়াশরুমে যায়। চেঞ্জ করে এসে নীলার মুখে পানি ছিটে দেয়। পিট পিট করে চোখ খুলে নীলা। সামনে নিলয় দেখে না বলে জোরে চিৎকার দিয়ে আবার অজ্ঞান হয়ে যায়। নিলয় কিছুটা ঘাবড়ে যায়, তারপর বলে, নিলয়, হে আল্লাহ, তুমি আমার কপালে কোন শনির দশা লাগিয়ে দিছ? আমার মানসম্মান আর থাকলোই না। এই মেয়ের সামনে কোনো ইজ্জতের ফেলুদা হয়ে গেল। নিলয় আবার নীলার মুখে পানি দেয়। নীলার চোখ খুলে নিজের দিকে নিলয়কে ঝুঁকে থাকে দেখে ধাক্কা দিয়ে উঠে দাঁড়ায়, আর রাগী চোখে তাকিয়ে বলে, নীলা, অশুভ লোক, আগে আপনাকে জানতাম আপনি হাঁদারাম, এখন তো দেখছি আস্ত একটা লুচু। ছি! নিলয়, এই মেয়ে নিজে আমার সতীত্ব হরণ করে আবার আমাকে লুচু বলতে আছো? হ্যাঁ, তুমি পুরুষ নির্যাতন করেছো। আমি তোমার নামে মামলা দিব। তোমার জন্য আমার কারোর সাথে বিয়ে হবে না। নীলা, আপনার মতো অশুভ লোক আমি একটাও দেখিনি। ইচ্ছে করতে আছে আপনাকে পচা ডোবায় চুবিয়ে মারতে। অশুভ লোক। বলির আগে গসগস করতে করতে রুম থেকে বেরিয়ে যায়। আসলে নীলা রোদকে খোঁজে। শুভ্র রোদকে থাপ্পড় মারছে, সেটা সে পরে শুনছে। শুনে রোদের রুমে ছুটে আসে, কিন্তু সেখানে পায় না। তারপর ছাদে গিয়ে দেখে সেখানে না পেয়ে বাড়ির সব রুম খুঁজতে থাকে। তখনই হঠাৎ নিলয় রুমে ঢুকে যায়, কিন্তু সে জানতো না যে ওইটাই নিলয়ের রুম। তাহলে জীবন ওই গাদার রুমে যেত না। নীলা আবার রোদের রুমের দিকে হাঁটা দেয়। রুমে গিয়ে দেখে রোদ ঘুমিয়ে আছে। কান্না করার ফলে চোখ মুখ ফুলে উঠেছে। কিছুক্ষণ পর পর ঘুমের মধ্যে ঠোঁট কেঁপে উঠছে। এক মনে নীলা রোদের দিকে তাকিয়ে আছে। নীলা, আচ্ছা এ তো মায়া ভরা একটা মেয়েকে কিভাবে আঘাত করে এই বাড়ির লোকগুলো, একটুও কি মায়া লাগে না? নীলা কথাগুলো বলে রোদের পাশে রোদকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। নীলা জড়িয়ে ধরতেই রোদ নীলাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ওঠে। কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, রোদ, নীলা, আমার এই যন্ত্রণা আর সহ্য হয় না। ইচ্ছে করে নিজেকে শেষ করে দিতে, বাঁচতে ইচ্ছে করে না আমার নীলা। রোদের কান্না দেখে নীলার চোখে পানি এসে পড়ে। রোদের মাথায় হাত বুলিয়ে বলে, নীলা, দেখবি একদিন সব ঠিক হয়ে গেছে। আর চুপচাপ অনায় মেনে নিস না রোদ। তুই যত ভেঙে পড়বি, কষ্ট পাবি, মানুষ তোকে আরও কষ্ট দিবে, আঘাত করবে, তাই প্রতিবাদ কর। কান্নায় মুখ বুজে সহ্য করিস না। রোদ কান্না করতে করতে বলে, রোদ, কার সাথে প্রতিবাদ করব? যে হাত আমাকে ধরে রাখার কথা ছিল, সেই বুকে আমাকে আগলে রাখার কথা ছিল, যার সাথে আমার সারা জীবন কাটানোর কথা ছিল, তার সাথে প্রতিবাদ করব। নীলা আর কিছু না বলে চুপচাপ রোদকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। সকাল 8টা। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে রোদ। ফরজের নামাজ পড়ে রুমে বসে আছে। আজকে নীলার গায়ে হলুদ। রোদ রুম থেকে বেরিয়ে আসে। সামনে হাসি বেগমকে দেখে থেমে যায়। হাসি বেগম রাগান্বিত হয়ে বলে, হাসি বেগম, নবাবজাদির ঘুম ভেঙেছে। আপনার তাহলে বাড়ির কাজগুলো করুন। রোদ মাথা নিচু করে রান্নাঘরে চলে যায়। এইদিকে শুভ্র রুমে ঘুমিয়ে আছে। আস্তে আস্তে রিয়া রুমে ঢোকে। শুভ্র পাশে শুয়ে শুভ্রকে জড়িয়ে ধরে। হঠাৎ শুভ্র ঘুম ভেঙে যায়। সামনে রিয়াকে দেখে রাগে চোয়াল শক্ত করে ধাক্কা দেয়। রিয়া ধাক্কা তার সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায়। বেড থেকে উঠে রিয়ার হাত ধরে টেনে দাঁড় করে রাগে রিরি করতে করতে বলে, শুভ্র, তোমার মতো গায়ে পড়া মেয়েদের এই শুভ্র চৌধুরী 1 সেকেন্ড সহ্য করবে না।
কালকে বাসায় মেহমান ছিল তাই কিছু বলিনি, কিন্তু আজ দেখছি সাহস আরও দ্বিগুণ বেড়ে গেছে। রিয়া দাঁত কেলিয়ে হেসে বলে, রিয়া, শুভ্র আমি তোমাকে ভালোবাসি, আর তুমি এইভাবে আমাকে বলতে পারো না। শুভ্র আরও রেগে যায়। রেগে গিয়ে কিছু বলতে যাবে এমন সময় রিয়া এসে জড়িয়ে ধরে। রাগে যেন শুভ্র শরীর কাঁপছে। রিয়ার হাত ধরে টেনে সামনে এসে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। রাগের চোয়াল শক্ত করে বলে, তোর মতো সস্তা মেয়ের প্রতি এই শুভ্র চৌধুরীর কোনো ইন্টারেস্ট নেই, আর এই শুভ্র চৌধুরীর সস্তা জিনিসের প্রতি ছুটে না। দূরে থাক আমার থেকে, তা নাহলে মুখে একটা দাঁত মুখ খুলে সামনে থাকবে না। হাতে এনে দেবো বলে ধাক্কা দিয়ে ওয়াশরুমে চলে যায়। রিয়ার গাল যেন অবশ হয়ে আছে। গালে হাত দিয়ে বলে, তোমাকে আমার চাই শুভ্র, যে কোনো মূল্যে। এতদিন এর সাজানোর খেলা তো আমি শেষ করে দিতে পারি না। বলে রুম থেকে বেরিয়ে যায়। বাড়ির ছাদে নীরার গায়ে হলুদের অনুষ্ঠান পুরো ছাদ সুন্দর করে সাজিয়েছে। শুভ্র আজ তাড়াতাড়ি অফিস থেকে ফিরে, কারণ হেনা বেগম তাকে তাড়াতাড়ি ফিরতে বলছে। কারণ বাড়ির বড় মেয়ের বিয়ে, সেই উপলক্ষে ভাইয়ের সাথে থাকা দরকার। এ বাড়িতে হেনা বেগম ছাড়া আর কোনো কথাই শোনে না শুভ্র। বিকেল 5টা, নীরাকে পার্লারের লোক সাজাতে আসছে। বাড়ির মেয়েরাও সাজে। অহনা রোদকে বসিয়ে রেখেছে, তার কারণ হলো রোদকেও তাদের সাথে সাজতে হবে। সবাইকে সাজাতে সাজাতে রাত 8টা বেজে যায়। বাসন্তী রঙের ভিতরে সোনালি পাড় দেওয়া রঙের শাড়ি পরেছে রোদকে সাজিয়ে দেয়। পার্লারের মেয়েরা রোদকে সাজিয়ে বলে, আপনার উপর যেন কারো নজর না পড়ে। ম্যাম, খুব সুন্দর আপনি। রোদ মুচকি হাসে। ছাদের স্টেজে সুন্দর করে সাজিয়ে বসিয়ে রেখেছে নীরাকে। চারপাশে অনেক লোক। রোদ এক পাশে দাঁড়িয়ে আছে। অয়ন রোদকে পাশে আসে, আস্তে করে রোদকে ডাকে। রোদ পিছন ফিরে তাকায়। অয়ন বলে, খুব সুন্দর লাগছে রোদ তোমাকে। ইচ্ছে করছে সারাক্ষণ এইভাবে তাকিয়ে দেখি। চাঁদও তোমার সৌন্দর্য দেখে হিংসা করবে রোদ। রোদ লজ্জা পেয়ে মুচকি হাসে, আর অয়ন ওটা ওটা বলে রোদকে হাসাচ্ছেন। আর রোদের দিকে অপলকভাবে তাকিয়ে আছে। ফোনে কথা বলতে বলতে ছাদে আসছিল শুভ্র। হঠাৎ অয়নের সাথে রোদকে এইভাবে হাসতে দেখে যেন পুরো শরীর রাগে কেঁপে ওঠে। শুভ্র ভেবে পায় না, এই মেয়ে তার সামনে আসলে ভয়ে কাঁপে, মুখ দিয়ে কথা বের হয় না। কিন্তু এখন কীরকম অয়নের সাথে হাসছে, লজ্জা পাচ্ছে। শুভ্র আবার বলে ওঠে, নো 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 শুভ্র, এই মেয়ে জাহান্নামে যাক, তাতে তোর কি? যার সাথে ইচ্ছে কথা বলুক, হাসুক, তাতে তোর কিচ্ছু না। কিন্তু সে মুখে কথা বলল, মনে মনে রাগ তার পুরো শরীর পুড়ে যাচ্ছে। শুভ্র রাগে নিচে চলে যায়। আর একটু সময় থাকলো, এই মেয়েকে সে আবার ঠাটিয়ে থাপ্পড় মারবে। রোদ মিষ্টির প্লেট আনতে ছাদ থেকে নিচে যাচ্ছিল রোদ। হঠাৎ রোদের হাত টেনে কেউ অন্ধকার রুমে নিয়ে যায়। ভয় কেঁপে ওঠে রোদ। শক্ত করে দেওয়ালের সাথে চেপে ধরে অন্ধকারের সেই ব্যক্তি। রোদ চিৎকারে করে ভয়ে ভয়ে বলে, রোদ, কে কে আপনি? রোদ ভয়ে থরথর করে কাঁপছে, শরীর ঘেমে যাচ্ছে। হঠাৎ নিজের পেটে কারো স্পর্শ পেতে যেন পুরো শরীর শিউরে ওঠে। রোদ ভয়ে কেঁদে ওঠে। অন্ধকারে ব্যক্তি রোদকে নিজের সাথে চেপে ধরে, গলার জোরে কামড় বসায়। রোদ জোরে আহ বলে চিৎকার করে ওঠে। চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে রোদ। হঠাৎ হাতে কিছু একটা দিয়ে ধাক্কা দিয়ে অন্ধকার রুম থেকে বেরিয়ে যায়। রোদ ধাক্কার দাম সামলাতে না পেরে নিচে পড়ে যায়। কিছুক্ষণ পর আস্তে করে উঠে দাঁড়ায়। রুম থেকে বেরিয়ে আসে। গলার কামড়ের জায়গায় ভীষণ জ্বালা করছে। হাতে কাগজের দিকে চোখ পড়তেই কাগজ খুলে কাগজের লেখাগুলো দেখে চমকে যায় রোদ। রোদের বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। কাঁপা কাঁপা হাতে চিরকুটটা হাতে নিয়ে আবার দেখে। রোদ কিছুই বলছে না, যেন পাথরের ন্যায় শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। হেনা বেগম যাচ্ছিল। ছাদে রোদকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ধাক্কা দিয়ে বলে, হেনা বেগম, এই রোদ, এখানে পাথরের মতো দাঁড়িয়ে আছিস কেন? কিছু কি হয়েছে? রোদ আস্তে করে বলে, রোদ, নানু, কিছু হয়নি। আমার শরীরটা একটু খারাপ লাগছে, আমি রুমে যাই, তোমরা এই দিকটা একটু দেখো। হেনা বেগম বিচলিত হয়ে বলেন, হেনা বেগম, কী হয়েছে রোদ? বেশি শরীর খারাপ লাগলে তোর ডাক্তার ডাকবো। রোদ শান্ত কণ্ঠে বলে, রোদ, নানু, তেমন কিছুই হয়নি, একটু খারাপ লাগছে, ফ্রেশ হয়ে রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। হেনা বেগম মাথায় হাত বুলিয়ে বলে, হেনা বেগম, আচ্ছা ঠিক আছে, তুই যা, গিয়ে রেস্ট নে। বলে হেনা বেগম উপরের ছাদে চলে যায়। আর রোদ নিচের রুমে গিয়ে ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ ঝর্ণা ছেড়ে দেয়, গায়ে পানি পড়তেই থাকে। নিজের হাত দিয়ে গলার কামড়ের দাগে ঘষতে থাকে আর ফুপিয়ে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে রোদ ঝর্ণার নিচে বসে পড়ে। এইদিকে ছাদে নিলয় নীলাকে দেখলেই মুখ লুকাচ্ছে, আর নীলয় হেসে ফুটি ফুটি হচ্ছে। নিলয় মনে মনে বলে, নিলয়,
উম, কপালের জীবনে কোনো মেয়ের কাছ থেকে এইভাবে পালিয়ে বেড়াতে হবে জীবনও ভাবেনি। আজ তার মান সম্মান সব প্লাস্টিক। নীলা নীলাকে দেখে দাঁত কেলিয়ে হাসছে, আর নীলা লজ্জায় মুখে লুকাচ্ছে, কিছুই বলতেও পারছে না। অহনা হেনা বেগমকে জিজ্ঞেস করে রোদের কথা। হেনা বেগম বলে রোদের শরীর ভালো না, তাই সে রুমে রেস্ট নিচ্ছে। অয়ন যে কথা শুনে আর ভাবতে থাকে, রোদকে তো কিছুক্ষণ আগে দেখলাম ঠিকঠাক তো ছিল, হঠাৎ কী হলো? সারা রাত রোদ রুম থেকে বের হয়নি। অস্থিরতা তাকে সব দিক দিয়ে ঘিরে ধরেছে। রাতে শুভ্র বাসায় ছিল না, শেষ রাতের দিকে বাসায় আসছে। কোথায় ছিল কারোই জানা নেই। আজকে নীরার বিয়ে, পুরো বাড়ি রাজকীয়ভাবে সাজানো হয়েছে। নীরা বউ সেজে স্টেজে বসে আছে, পাশে তার হাজবেন্ড নীরব একজন ডক্টর। দেখতে মাশাআল্লাহ দুজনকে খুব সুন্দর লাগছে। কবুল বলে বিয়ে সম্পূর্ণ হয়, খাওয়া দাওয়া করে আসে বিদায়ের পালা। এই সময়টা প্রতিটি মেয়ের জন্য কষ্টকর। নীরা অনেকটাই কান্না করে সবাইকে জড়িয়ে ধরে। রোদের মাথায় হাত দিয়ে বলে সাবধানে থাকিস বোনো। রোদও অনেক কাঁদে, এই বাড়ির মানুষ যতই খারাপ ব্যবহার করুক না কেন, নীরা তাকে নিজের বোনের মতোই ভালোবাসছে। নীরাকে বিদায় দিয়ে সবাই বাড়ির ভেতরে চলে আসে। রোদের কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে আছে। রোদের দিকে কেমন করে যেন তাকিয়ে আছে অয়ন। শুভ্রর আগের রাগটা যেন ধপধপ করে আরও কয়েক গুণ বেড়ে যায়। রাগী চোখে তাকিয়ে আছে ওদের দিকে। শুভ্র রাগের চোয়াল শক্ত করে আছে, ইচ্ছে করছে এই মেয়েকে ঠাটিয়ে চড় মারতে। বাড়ির মেহমানরা অনেকেই চলে গেছে, অল্প কয়েকজন আছে হয়তো। রোদ কিচেন থেকে সবার জন্য পানি আনে। হেনা বেগমকে পানি দিতে গিয়ে সেটা শুভ্রর পায়ে পড়ে যায়। শুভ্র হেনা বেগমের পাশে বসেছিল। শুভ্র যেন সুযোগ খুঁজছিল এই মেয়েকে শায়েস্তা করার, আর সেটা পেয়েও গেল। রাগে চোয়াল শক্ত করে উঠে দাঁড়িয়ে পরপর ঠাস ঠাস দুটো থাপ্পড় মারে। আরাফ চৌধুরী সেখানেই ছিল। হেনা বেগম দাঁড়িয়ে যান, কারণ সে ভাবেনি সামান্য একটু জল পড়েছে পায়ে, তার জন্য শুভ্র রোদকে এইভাবে থাপ্পড় দিবে। আরাফ চৌধুরী রাগে চোয়াল শক্ত করে শুভ্রকে বলে, আরাফ, শুভ্র সামান্য একটু পানি পড়েছে তার জন্য রোদকে তুমি এইভাবে মারলে? এইটা আমাদের বাড়ির শিক্ষা? হ্যাঁ, দিন দিন তুমি কিন্তু বেশি বিগড়ে যাচ্ছ। শুভ্র রাগে দাঁত কটমট করে বলে, শুভ্র, ওর সাথে এইরকমই করা উচিত। ওর মতো একটা খুব বলতে যাবে এমন সময় আরাফ চৌধুরী শুভ্র গালে সজোরে একটা থাপ্পড় মারে। শুভ্রর চোখ রাগে লাল হয়ে আসে। আরাফ চৌধুরী রাগান্বিত হয়ে বলেন, আরাফ, ব্যাস অনেক হয়েছে, আর না, অনেক বলছো তুমি, ভুলে যেও না রোদ। আর তোমার সম্পর্ক? শুভ্র রাগে চিৎকার করে বলে, এই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর কোনো জন্মে ছিল না। আরাফ চৌধুরী রাগী গলায় বলে, আরাফ, আজ কে তুমি যেই কথাগুলো বলছো, এমন একদিন আসবে সেদিন তুমি এইসব কথা আর কাজের জন্য নিজেকে মাপ করতে পারবে না, মনে রেখো। শুভ্রর আগে সবাই লাথি মেরে বাড়ি থেকে বেরিয়ে যায়। রোদ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আরাফ চৌধুরী রোদের কাছে এসে বলে, হেনা বেগমকে উদ্দেশ্য করে বলে, আরাফ, অনেক হয়েছে মা, আর যাই হোক রোদকে আর আমরা কষ্ট সহ্য করতে দেব না। তোমার কথা শুনে এতদিন চুপ ছিলাম, কিন্তু আজকে আর না, অনেক হয়েছে, এখন আমি যে সিদ্ধান্ত নিব সেটা হবে, ব্যাস। রোদ কাঁদতে কাঁদতে দৌড়ে নিজের রুমে চলে যায়। অয়নের যেন বুকটা ফেটে যাচ্ছে, কেমন যেন অস্থির লাগছে, সে কিছুই বুঝতে পারছে না। আর এই দিকে রিয়া শয়তানি হাসে, কারণ তার প্ল্যান মতো কাজ হচ্ছে। রাত 12:30। ছাদে দাঁড়িয়ে আছে রোদ, আকাশের দিকে তাকিয়ে আছে। কেন জানি তার বাঁচতে ইচ্ছে করে না আর। রোদ আকাশের দিকে তাকিয়ে বলে, রোদ, আচ্ছা, এত মানুষ মরে যায়, তুমি কি আমাকে চোখে দেখো না আল্লাহ? আমি যে আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। রোদ কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ে। এমন সময় পিছনে থেকে কেউ হাত রাখে। রোদের কাঁধে রোদ পিছন ফিরে তাকায়, দেখে অয়ন দাঁড়িয়ে আছে। রোদ কাঁদতে কাঁদতে অয়নকে জড়িয়ে ধরে, কান্না মিশ্রিত কণ্ঠে বলে, রোদ, অয়ন ভাই, আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, প্লিজ আমাকে আপনি মেরে ফেলুন, তাহলে আর কারো জীবনে ঝামেলা বাঁচতে হবে না। অয়নের বুকটা যেন ধক করে ওঠে, রোদের কান্নার শব্দ যেন তার বুকে তীরের মতো আঘাত করছে। অয়ন রোদের মাথায় হাত বুলিয়ে বলে, অয়ন, রোদ, কান্না থামাও, তোমার চোখের পানি আমারও সহ্য হয় না রোদ, প্লিজ। রোদের অয়নের কথা কানে আসতে হুঁশ আসে, কান্না করতে করতে কি করে ফেলছে। রোদ আস্তে করে অয়নকে বলে, রোদ, অয়ন ভাই সরি। অয়ন, সরি বলতে হবে না রোদ, আর এইভাবে কান্না করো না প্লিজ। মাথা নাড়িয়ে হ্যাঁ বলে রোদ, তারপর কিছু না বলে চলে আসে ছাদ থেকে। রুমে এসে ঘুমিয়ে পড়ে। সকাল সকাল ঘুম থেকে ওঠে রোদ। নামাজ পড়ে রান্নাঘরের দিকে যেতে থাকে রোদ।
এইদিকে শুভ্র সারাদিন বাসায় আসেনি। সকাল সকাল বাসায় ঢুকছে, রোদ সিঁড়ি দিয়ে নামছে। পিঙ্ক কালারের একটা সুতি থ্রি পিস পরা, ওড়না আড়াই প্যাচ দেওয়া, চেহারায় যেন জল করছে। শুভ্র নিজের ধ্যান ভাঙতে রাগের চোর শক্ত করে ফেলে। রোদের সামনে এসে বলে, শুভ্র 5 মিনিটের মধ্যে কফি নিয়ে আসো। আর যদি 1 সেকেন্ড লেট হয় তো একটা থাপ্পড় খাবে ফার্স্ট। রোদ ভয়ে কেঁপে ওঠে। এখন আবার রুমে ডাকছে কেন? আবার না গেলেও বিপদ। রোদ তাড়াতাড়ি কফি বানিয়ে শুভ্র রুমে যায়। রুমে গিয়ে দেখে শুভ্র রুমে নেই। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে, ফ্রেশ হচ্ছে মনে হয়। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বের হয় শুভ্র ওয়াশরুম থেকে। রোদ মাথা নিচু করে আছে। শুভ্র ভেবে পায় না এই মেয়ে তার সামনে আসলেই মুখে তালা দিয়ে রাখে। রোদ টেবিলে কফি রেখে যেতে যাবে এমন সময় শুভ্র রোদকে ডাকে। রোদের পা থেমে যায়। শুভ্র বলে, শুভ্র। রোদ দাঁড়া। রোদ শুভ্রের কথা শুনে পিছন ফিরে তাকায়, কিন্তু মুখে কিছুই বলে না। শুভ্র যেন রাগটা আবার বেড়ে যায়। আজ এতদিন হলো আসছে, কিন্তু এই মেয়ে তার সামনে একটা কথাও বলেনি। তার সামনে আসলেই বোবা হয়ে যায়। শুভ্র আবার রোদের নাম ধরে ডাকে, কিন্তু রোদ মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না। রাগে যেন শুভ্র শরীর জ্বলছে। রোদের হাত টেনে ধরে নিজের কাছে এনে মুখ চেপে ধরে বলে, শুভ্র এই তো তেজ না? আমার সামনে আসলেই মুখে তালা লাগিয়ে রাখিস, আর অন্য কারোর সাথে তো ঠিকই হাসতে পারিস না। রোদের চোখ দিয়ে ব্যথায় পানি গড়িয়ে পড়ছে। শুভ্র ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলে, শুভ্র দূরে যা আমার কাছ থেকে। রোদ চোখে পানি নিয়ে বেরিয়ে যায় রুম থেকে। সকাল 10:30। ড্রয়িং রুমে বসেছিল সবাই। এমন সময় আরাপ চৌধুরী বলে ওঠে, আরাপ, সবার সাথে একটা জরুরি কথা ছিল আমার। হেনা বেগম বলেন, কি বলবি, জরুরি কথা বল। আরাপ চৌধুরী সবার উদ্দেশ্য করে বলে, আরাপ, আমি রোদের বিয়ে ঠিক করেছি আমার বিজনেস পার্টনারের ছেলের সাথে। ছেলে একজন সিআইডি অফিসার, অনেক ভালো ছেলে, আর কালকেই রোদকে তারা দেখতে আসবে। হেনা বেগম বসা থেকে উঠে দাঁড়ায়, তারপর বলে, হেনা বেগম, কি বলছিস তুই আরাপ? তুইও কি শুভ্রের মতো পাগল হয়ে গেলি? আরাপ চৌধুরী রাগী গলায় বলে, আরাপ, আমি ঠিকই আছি মা, আর আমার কথায় নড়চড় হবে না। আর এতদিন তুমি যা বলছো শুনছি, কিন্তু আর না। আমি তোমাদের কারো মতামত জানতে চাইনি। আমি আমার মতামত জানালাম, আর না জানিয়ে রোদ মা আমার কথার অবাধ্য হবেন না। রোদের বিয়ের কথা শুনে যেন বুকের ভেতর ধপ করে ওঠে। চোখে পানি টলমল করছে। মাথা নিচু করে কান্না আটকানোর চেষ্টা করছে। সিঁড়ি দিয়ে নামছিল শুভ্র। হেনা খান শুভ্রকে দেখে শুভ্রের কাছে যায়, তারপর বলে,